হচ্ছে আমরা স্ক্রিপ্টটাকে লিখবো। স্ক্রিপ্ট অর্থাৎ জাভা স্ক্রিপ্ট আমরা এর আগে দেখছি যে স্ক্রিপ্টটা কেমনে লেখে, বা স্ক্রিপ্টটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে কিভাবে লিখে, তাই না? আমরা স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করছি না ছোটবেলায়? স্ক্রিপ্ট, ওকে। আচ্ছা, স্ক্রিপ্টের মধ্যে আমরা আসলে কিভাবে লিখতে পারি স্ক্রিপ্টটাকে আমরা একটু দেখাই। আচ্ছা, আমরা এখানে স্ক্রিপ্ট অর্থাৎ আমরা যখনই জাভা স্ক্রিপ্ট লিখবো কিভাবে লিখে আমার স্ক্রিপ্ট শুরু করতে হবে এবং স্ক্রিপ্ট শেষ করতে হবে। দেন আমরা একটা কি দিতে পারি, এখানে প্রপার্টি ইউজ করতে পারি। আমরা ইউজ করতে পারি অ্যালার্ট, ঠিক আছে, ALERT, অ্যালার্ট, অ্যালার্ট, ওকে। আচ্ছা, অ্যালার্ট লেখার পরে এইভাবে করে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। আর আমরা জানি সেমিকোলন দ্বারা আমরা কি বোঝাই, যে সেমিকোলন দ্বারা যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আমার ওই ফাংশনটা বা ওই কি বলে সিনট্যাক্সটা কি হবে, কাজ শেষ করবে, তাই না? ওই লজিকটা কাজ শেষ করবে, ওকে। আচ্ছা, এবং এখানে আমরা চাইলে ডাবল কোটেশনও দিতে পারি, আবার সিঙ্গেল কোটেশনও দিতে পারি। আমরা যদি এখানে লিখি এই ম্যান, ওকে, এটাকে আমরা কি করে দেব, সেভ করে দেব। এটাকে যদি আমি ব্রাউজারে রান করে দেখি কি অবস্থা হয়। স্পিচ সেজ hey man, দেন এখানে আমার এটা হচ্ছে, তাই না? আবার রিলোড দিই, এখন কিন্তু এটা কিন্তু রিলোড নিচ্ছে, তাই না? রিলোড নিচ্ছে না? এখনো কিন্তু আমার, আমি ওকে না করা পর্যন্ত এরকম করে সে রিলোড নিতেই থাকবে, ঠিক আছে। আমরা এটা কি করলাম, ওকে দিলাম, তখন কিন্তু এটা অফ হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা, এখন এই জাভা স্ক্রিপ্টটা আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে, যে জাস্ট আমার, অর্থাৎ আমি কোন ফাংশনটা লিখছি সে ফাংশনটা লিখতে হবে, ফাংশনের কাজটা লিখতে হবে, দেন এটাকে আমার ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, আমি যদি আরেকটা অ্যালার্ট দিই তাহলে কি হয় দেখেন। আচ্ছা, আমি এখানে লিখলাম পাগল নাকি, ঠিক আছে, দেখেন কি হয়। হেভেনে ক্লিক করলাম, পাগল নাকি, এটা কিন্তু যাচ্ছেই, ক্লিয়ার। আমরা এরকম দেখি না, যখন আমরা হচ্ছে কি বলে, আমরা কোনো ওয়েবসাইটে যাই তখন এরকম জিনিসটা শো করে না, পপ আপ আকারে শো করে না, এভাবে আসে না আমাদের কাছে, যে আমাদের ওইটা আমরা যদি নো থ্যাঙ্কস বা ওকে না করি তাহলে কি হয়, আমাকে বলে যে হচ্ছে যে ওই ওই পেজে আমাকে রেখে দেয়, আমাকে জাস্ট ওইটাতে ক্লিক না করা পর্যন্ত আমি আসলে কোনো কাজ করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই জিনিসটা লিখবো কোথায়, তার আগে আমরা একটা কাজ করে আসি, পি দিয়ে লিখে আসছি, সেটা হচ্ছে ওয়্যার ডিজাইনার, হ্যাঁ। এখন দেখেন এটা পি তে লিখবো, আচ্ছা থাক, পি তেই থাক, সমস্যা নাই। এখন দেখেন রিলোড দিচ্ছি, রিলোড দিলে কি হচ্ছে, আমার এখানে ওকে প্রেস করলে এই জিনিসটা আসছে, তাই তো? ওকে প্রেস করছি, ওকে প্রেস করছি, তারপরে উইয়ার ডিজাইনার আসছে। বাট আমরা যদি এই স্ক্রিপ্টটাকে কাট করে হেডের মধ্যে ঢুকাই তাহলে কি হয়, আচ্ছা এটা হচ্ছে একইভাবে কাজ করছে, তাই না? এখানে কোনো আসলে চেঞ্জ নাই। বাট এটা হচ্ছে যদি আপনারা ক্রোমে সেম জিনিসটা, ক্রোমে, আমি ক্রোমে ইউজ করছি, আচ্ছা সেম জিনিসটা কেউ ফায়ারফক্স ইউজ করতে পারবেন এখন? আমরা যে যে কোডটা ইউজ করছি কেউ কি এখন ফায়ারফক্স ইউজ করছেন? আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যে আহ, এই স্ক্রিপ্ট গুলা দেখা যাচ্ছে যে স্ক্রিপ্ট গুলা এক এক ব্রাউজারে এক এক ভাবে শো করতে পারে। এই জন্য আমাদেরকে কিছু পন্থা অবলম্বন করতে হয়, সেই পন্থাগুলো আমরা আমরা পরে জানবো। আগে আমরা কিভাবে কাজ করে সেই কাজগুলো আমরা একটু শিখি বা বুঝি, হ্যাঁ। ক্লোজিং ট্যাগের, আচ্ছা আপনারা কেউ ফায়ারফক্স ইউজ করছেন? আচ্ছা, ফায়ারফক্সে এই সেম কোডটা আপনারা একটা ইয়া করে এই সেম কোডটাকে রান করান তো, দেখেন তো কি হয়। আমি মেসেজ দেখবো না, ফায়ারফক্সে আপনি ইউজ করেন তো এই সেম কোডটা, একটা অ্যালার্ট দিয়ে
আপনি এই জিনিসটাকে কাজ করান তো, দেখেন কি আসবে। আপনি যদি এই যে বডির ভিতরে যদি লেখেন তাহলে একরকম বিহেভিয়ার দিবে, আপনি যদি হেড ট্যাগের মধ্যে লেখেন তাহলে আরেক ধরনের বিহেভিয়ার দিবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি স্ক্রিনটা অফ করি। আমার হচ্ছে আমার তো স্ক্রিন দেখা যায় না এখন, একটু ওয়েট করেন। ওকে, আমি এখান থেকে সব ক্লিন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা এক এক ব্রাউজারে এক এক ধরনের বিহেভিয়ার দিবে। হ্যাঁ, এটাকে আমরা আচ্ছা আমার জাভাস্ক্রিপ্টের এই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমাদের ফায়ারফক্সে পপআপটা এইভাবে আসে। ওকে, আমার স্ক্রিন দেখা যায়? জি। আচ্ছা, ফায়ারফক্সে পপআপটা এইভাবে আসবে। ওকে, আচ্ছা এখন এই যে পপআপটা এইভাবে আসছে, আমি রিলোড দিয়ে আবার দেখেন পপআপটা এইভাবে আসছে। একটা জিনিস লক্ষ্য করছেন যে আমার যে উই আর ডিজাইনার এটা কিন্তু আমার আগে থেকে শো করছে, আমার কিন্তু প্যানেলে এটা শো করছে। দেন আমরা যখন এটাতে যাচ্ছি তখন আমরা এটা দেখতে পাচ্ছি, মানে এটা কিন্তু আমার পূর্বে থেকেই আছে। তার মানে হচ্ছে আমার আগে পেজটা লোড হচ্ছে, লোড হওয়ার পরে আমার ভাইয়া হুম, আমি কিছু ওয়েবসাইটে দেখেছি যে লগ ইন পেজ আর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন পেজ এরকম করে পপ আপ হয়, মানে এটা এরকম ভাবেই করে নাকি? হ্যাঁ। আচ্ছা এখন এটাতে বডির মধ্যে দিলাম, এরপর এটাকে আমরা যদি হেড ট্যাগের মধ্যে রাখি তাহলে কি হবে দেখেন। হেড ট্যাগের মধ্যে রাখলে, হেড ট্যাগের মধ্যে রাখছি, হ্যাঁ এবার এটাকে রিলোড দিই, এটা আর থাকবে না, তখন শুধুমাত্র একটা পপ আপ দেখাবে। এই পপ আপে যখন আমি পার করব, পপ আপ পার করার পরে আমাকে এটা লোড করাবে। বুঝলেন? জি। এই জন্য আমরা আসলে আম, এই স্ক্রিপ্ট গুলাকে আমরা ইউজ করব কোথায়, আমরা হচ্ছে বডির ভিতরে ইউজ করব। কারণ আমার আগে সাইটটা লোড হয়ে যাবে, সাইটটা লোড হয়ে যাওয়ার পরে সে কি ধরনের বিহেভিয়ার করবে বা সাইটের আসলে ফাংশন গুলো কিভাবে কাজ করবে এগুলো সাইট লোড হওয়ার পরে আমরা এটাকে করাবো। আর আগে যদি আমি ফাংশন গুলোকে লোড করাই, স্ক্রিপ্টিং লোড করাই, তাহলে দেখা যাচ্ছে যে সাইটে আমার বাউন্স রেট বেড়ে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি ঢুকলেন, ঢোকার পরে প্রথমেই দেখলেন যে আসলে কি বলে এরকম যদি থাকে, সাপোজ আমি দেখাই, এরকম থাকলে আপনি দেখবেন এরকম দেখা যাচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, আপনি এখান থেকে বাউন্স করবেন, এখানে এই এই ওয়েবসাইটে থাকবেন না। দেখেন ওকে করলেন, তারপরে ওকে করলেন, তারপরে আপনি দেখতে পাচ্ছেন। বাট আমি যদি এই জিনিসটাকে, এই স্ক্রিপ্টটাকে যদি নিচে লিখি, অর্থাৎ ক্লোজিং বডির উপরে লিখি, তাহলে কিভাবে কাজ করবে দেখেন। আমার কিন্তু এটা আছে তাই না, বাট আমি এটা সম্পূর্ণ পড়ার জন্য আমরা এখান থেকে এইভাবে করে যাব, রাইট? এই জন্য আমরা আমরা স্ক্রিপ্ট গুলাকে লিখবো হচ্ছে ক্লোজিং বডির উপরে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এটা জানলাম যে কিভাবে আসলে এই জিনিসগুলোকে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা আমরা স্টেটমেন্ট গুলো সম্পর্কে করব, জানবো। তারপরে টাইপ অফ ডাটা, এটাও আমরা দেখবো। দেখেন টাইপ অফ ডাটা, ডাটাটা কয় ধরনের হয়, এই যে যেগুলো পড়তে হবে এখানে হিউজ আছে। হ্যাঁ, কারণ বিষয় হচ্ছে যে এতগুলো তো পড়ানো পসিবল না, এগুলো আপনাদেরকে পড়তে হবে। যেমন দেখা যাচ্ছে ডেট ফরম্যাট না, আমরা চলে যাব টাইপ অফ ডাটা, ডেটা টাইপ। দেখেন কত ধরনের ডেটা আছে, জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আমাকে একটু জানতে হবে আমাদের এখানে নাম্বার, তাই না? অনেক সময় আমরা প্রোগ্রামিং, যেমন হচ্ছে আমরা যখন পিএইচপি শিখবো তখন আমরা এখানে নাম্বারকে নাম্বার বলবো, তখন আমরা নাম্বারকে বলবো ইন্টিজার, ঠিক আছে। নাম্বারকে কি বলবো? ইন্টিজার বলবো। ওকে, এখন এখানে আমরা
জাভাস্ক্রিপ্টে আছে, এই জন্য আমরা এটাকে কি বলছি, নাম্বার বলছি। নাম্বার কি, তারপরে হচ্ছে কি স্ট্রিং কি, এই জিনিসগুলোকে আমরা একটু আইডিয়া নিয়ে আসি। হ্যাঁ, এখানে আছে, এখান থেকে থেকে আমি আপনাকে বোঝাচ্ছি যে হ্যাঁ এগুলা এগুলো কিভাবে কাজ করে। ডেসিমেল এটা কিন্তু নাম্বার, ঠিক আছে। আবার হচ্ছে যে নন ডেসিমেল, এটা হচ্ছে নাম্বার উইদাউট ডেসিমেল, ঠিক আছে, এগুলো নাম্বার। আচ্ছা, এগুলো আমি বোঝাচ্ছি। বুলিয়ান, জাভাস্ক্রিপ্ট অ্যারে, অ্যারে নিয়ে আমরা কাজ করব পরে। স্ক্রিপ্ট অবজেক্ট, ডেটা টাইপ, টাইপ অফ অপারেটর, এই জিনিসগুলো আসলে এখন মানে কি বলে, এগুলো এখন না জেনে আমরা একটা কাজ করি যেটা আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের ডেটা টাইপ, অনেক ধরনের ডেটা টাইপ আছে, যেমন আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাই, সেখান থেকে আপনারা অনেক ধরনের ডেটা টাইপ পাবেন। সেটা হচ্ছে W3 ডক্স, W3 ডক্স। এখন এই জিনিসগুলো আপনাদের কাছে মাথার উপর দিয়ে যাবে। আমরা যখন কোনো কাজ না করব, আমাদের এই কাজগুলো মাথার উপর দিয়ে যাবে। ক্লিয়ার? এখন এগুলো তো ভয় পাওয়ার কিছু নাই। ডেটা টাইপ কি ধরনের ডেটা আছে, এই যে নাম্বার, তারপরে হচ্ছে বিগিন্ট, তারপরে স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল এন্ড অবজেক্ট ইজ এ নন প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে, প্রিমিটিভ ডাটা টাইপ। এই জিনিসগুলো কি, প্রিমিটিভটা কি, প্রিমিটিভটা হচ্ছে অল মেনশনড অ্যাবাউট, এই জিনিসগুলো পড়ে নেবেন আর কি আপনারা। অ্যাডিশন, ওকে, কনসোল লগ, এটা আমরা এখন করব না। এইগুলো পড়ে নেবেন যে আসলে কিভাবে কিভাবে কাজ করে, কারণ এতগুলো যদি আমি বোঝাইতে যাই একবারে মাথা হ্যাং হয়ে যাবে। আমরা মূলত কাজ করতে করতে শিখবো, আমরা পড়ে শিখবো না, আমরা কাজ করে করে শিখবো। ওকে, আচ্ছা, ওকে, 2 মিনিট সময় দেন, আমি পানি খেয়ে আসি। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম হলো ডেটা টাইপ। তো আমরা অত দূরে যাব না, আমরা শুধুমাত্র যে জিনিসগুলো করব, আমরা নাম্বার, স্ট্রিংস, অবজেক্ট, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। দেখেন, নাম্বারের যেটা হচ্ছে, নাম্বার গুলা কি, নাম্বার টাইপ গুলা কি কি হতে পারে আমি একটু দেখাই। নাম্বার টাইপটা আমি এখানে দেখাচ্ছি, যে আমার যদি, আমরা যদি নাম্বার নিয়ে কাজ করি, আমার স্ক্রিপ্ট এখানে লাগছে না। ওকে, আমরা এখানে হচ্ছে নাম্বার টাইপের যে ডেটাগুলা, ওকে, আচ্ছা, নাম্বার টাইপের হচ্ছে কিরকম হতে পারে, জাস্ট এরকম হতে পারে। হ্যাঁ, এটা একটা। আচ্ছা, তারপরে কি হইতে পারে, পয়েন্ট সামথিং, সরি, পয়েন্ট সামথিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে মাইনাস হতে পারে, এটাও আমার হচ্ছে একটা কি নাম্বার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি টাইপ, নাম্বার টাইপ। আচ্ছা, এবার হলো স্ট্রিং টাইপ। দেখেন, স্ট্রিং টাইপ কি হতে পারে, স্ট্রিং টাইপ ডেটা টাইপ হচ্ছে এরকম, যদি এরকম কোটেশন থাকে, তার মধ্যে যদি নাম্বার থাকে, ধরে নেন এটা একটা নেম, ক্যারেক্টার, যেটা আমরা সহজে বলি সেটা হচ্ছে ক্যারেক্টার। বা দেখা যাচ্ছে যে আমরা এখানে এইভাবে করি, স্পেস, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডেটা। আচ্ছা, আবার আমরা যদি এখানে একটা নাম্বার লিখি, তাও সেটা স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? মোট কথা, যখনই দুই পাশে কোটেশন থাকবে, তখন এখানে আমার যাই থাকুক না কেন, সেটা আসলে স্ট্রিং হিসাবে কি করবে, রিড করবে। ব্রাউজার সেটাকে স্ট্রিং হিসাবে রিড করবে। এটা স্ট্রিং টাইপের ডেটা। আর নাম্বার টাইপের ডেটাকে জাস্ট এভাবে নাম্বারে শো করাবে, ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের বেলায়। আর হচ্ছে আমরা পিএইচপি তে গেলে এখানে এটাকে ফ্লুয়েন্ট বলে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা শিখবো। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে যে আরেকটা কি আছে, অবজেক্ট।
তাই না? এখানে কি আছে? অবজেক্ট। অবজেক্টটা কি? যে আমরা একটা, এই var মানে হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? এই ভারটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই ভারটা হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই var x, x নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে কয়টা জিনিস রাখছে? এই যে একটা স্ট্রিং, এই একটা স্ট্রিং, অর্থাৎ সরি, আমরা যদি এভাবে ধরি, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, কয়টা স্ট্রিং রাখছে? দুইটা স্ট্রিং না? এটা আসলে অবজেক্ট হিসেবে কাজ করবে। এটা কি হিসেবে কাজ করবে? অবজেক্ট হিসেবে কাজ করবে। আপাতত আমাদের এতটুকু জানলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ডেটা টাইপ। ডেটা টাইপের কনসেপ্ট ইন প্রোগ্রামিং, ডেটা টাইপ ইজ এ ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, এতদূর কি আপনারা বুঝতে পারছেন যে আসলে নাম্বারটা কি আর স্ট্রিংটা কি? বুঝতে পারছেন? জি জি ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি যদি একটা আচ্ছা এখানে আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, নাম্বারের ভাই যে যেমন মাইনাস চিহ্ন আছে, এটা গুণ ভাগও হতে পারে ভাই, তাই না? হুম, এই যে ভাই নাম্বার, নাম্বার তো ভাই যে 0.77 দিলেন, তারপর মাইনাস আসছে, ওটা কি হ্যাঁ, ইনটু বা তো ভাগ, এটা হতে পারে কি নাম্বার ইনটু দিয়ে ভাই আচ্ছা, গুণ করে যেরকম ভাবে ইয়া করে। আচ্ছা, আপনারা কি কখনো এরকম দেখছেন আগে সেটা বলেন তো, যে এই স্টার, স্টার তারপর এরকম কোন নাম্বার দেখছেন কখনো? না ভাই দেখিনি। মানের ক্ষেত্রে তো আমরা শুধুমাত্র দেখছি যে মাইনাস, যে মাইনাস হুম, এত, গুণ জি। এত, এরকম কখনো দেখছি আমরা? বলেন। না তো ভাই দেখিনি। তো যেটা বাস্তবে দেখেনি সেটা আসলে প্রোগ্রামে কল্পনা করা যাবে না, কারণ বাস্তব থেকেই প্রোগ্রাম তৈরি করা। জি। আচ্ছা, এখন বলেন, এইটা স্ট্রিং নাকি হচ্ছে এটা নাম্বার, বলেন তো? স্ট্রিং, হুম, স্ট্রিং কারণ এটা ডাবল কোটেশনের মধ্যে আছে। সহজ হিসাব, ডাবল কোটেশনের মধ্যে থাকলে সেটা স্ট্রিং, জি এটা নাম্বারে হবে না, নাম্বার এখানে নিবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, যে জিনিসটা দেখা, এখানে আছে এই যে এগুলো হচ্ছে কমেন্ট, ঠিক আছে? কমেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। যেমন এটা হচ্ছে, এটা কি? রিটেন উইথ ডেসিমাল, এটা কি? এটা কি নাম্বার নাকি হচ্ছে স্ট্রিং? নাম্বার, নাম্বার। এটা, এটাও নাম্বার। এটাও এটাও নাম্বার। নাম্বার, ওকে। এটা কি? এটা E5, এটা ভাই স্ট্রিং না, এটা তো দেখালেন স্ট্রিং না, স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে থাকে। ডবল কোটেশন। সহজ কথা, ডাবল কোটেশনের মধ্যে থাকলে সেটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং, বাদ বাকিগুলা সব নাম্বার। 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 তবে যদি আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে একাধিক স্ট্রিং বা একাধিক নাম্বার থাকে, সেটা আমার অবজেক্ট হিসেবে কাউন্ট অবজেক্ট। করবে, ঠিক আছে? জি। জি আচ্ছা, অ্যারে নিয়ে আমরা কাজ করব পরে। এটা কি? var ভ্যারিয়েবল, পারসন নামের ভ্যারিয়েবলের মধ্যে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, আই অবজেক্ট। কালার, এটা অবজেক্ট কোড, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট রিটেন উইথ কার্লি ব্র্যাকেট, অর্থাৎ কার্লি ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো কি? যদি আমার অবজেক্ট। একটা থাকে তাও সেটা, যদি একটা থাকে তাও সেটা অবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? আর সেপারেট কি হবে? এই নেম ইকুয়াল টু কি হবে? এই সরি, নেম ক্লোন, তারপরে হচ্ছে কি ভ্যালু প্যারিস, ঠিক আছে? ভ্যালু পেয়ার্স, আচ্ছা, এটার সঙ্গে একটা পেয়ার্স থাকবে, ঠিক আছে? ভ্যালু থাকবে, এটা নেম ফার্স্ট, এটা হচ্ছে নেম, এটাও নেম, এটা নেম, আর এটা ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা, এখন বলেন যে 50 এটি কি হিসেবে আছে? এটা ডাটা হিসেবে, মানে হলো স্ট্রিং না নাম্বার হিসেবে আছে? নাম্বার 50 হিসেবে। নাম্বার হিসেবে আছে, ওকে। আমরা যদি এখন এখানে দেখি, সেটা হচ্ছে দেখেন, টাইপ অফ দিয়ে আমরা এই জিনিসগুলোকে চেক করতে পারি যে এটা কি হিসাবে আছে, ঠিক আছে? কে টাইপ অফ 0 মানে একটা নাম্বার, ঠিক আছে? 314 এটাও নাম্বার, 3 এটাও নাম্বার, 3+4 এটাও কি? টাইপ অফ দিয়ে আমরা চেক করলে আনডিফাইন্ড, আনডিফাইন্ড আমরা পরে আলোচনা করছি, হ্যাঁ? তারপর এমটি ভ্যালু, এমটি ভ্যালুটা কি হিসেবে থাকবে?
এমপি ভ্যালু কি হিসাবে থাকে? স্ট্রিং। স্ট্রিং এ থাকবে, কারণ সেটা একটা ক্যারেক্টার। কারণ এখানে এমনি এমনি আসছে কি, এখানে আমরা একটা স্পেস দিছি বলে আসছে, রাইট? জি। এটা একটা ক্যারেক্টার। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি এখন, দেখেন। তাহলে আমরা কি বলে ডেটা টাইপ সম্পর্কে যতটুকু জানা দরকার ততটুকু আমরা অন্তত জেনে গেছি, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি তো। উম, কোথা থেকে কাজ করা যায়? আচ্ছা, আমরা একটু ইয়া করি, এই যে এইটা কপি করলাম। আমরা ভ্যারিয়েবল নিয়ে পরে আলোচনা করব, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু সরি লিখলাম var x, অর্থাৎ ভ্যারিয়েবল x, মানে x নামক ভ্যারিয়েবলের মধ্যে 16 এর সাথে ভলভোটাকে যোগ করছি। বা এখানে আমি জাস্ট মামা লিখলাম, হ্যাঁ। এটাকে যদি আমরা এখন আউটপুটে শো করাই, তো ভ্যারিয়েবল এইটা শো করা হচ্ছে। আচ্ছা, এবার স্ক্রিপ্টটাকে উঠাই দিচ্ছি, দেখি। জেড html জেড, ওকে। var x জাভা স্ক্রিপ্ট আছে, মিউট করেন। একটু wait। ওখানে কাজ তো করার কথা, সেম কোড ঠিকই তো আছে সবকিছু। আচ্ছা, এখানে কনসোলে কাজ করছে কিনা দেখে আসি তো। কনসোল, কনসোল পাই না এখানে। var x, আচ্ছা আমরা একটা একটা ডিফাইন করি তো, দেখি। ওকে, x is equal to রাখলাম হলো 5, x is equal to 5। একটু আউটপুট দেখো। এটা রান করানোর কথা তো। টু বা আমরা যদি হচ্ছে y is equal to করি, y is equal to 5। আচ্ছা, এবার হলো z is equal to x plus y, z is equal to x plus y। কাজ করে না কেন? প্রত্যেকটাতেই বার বসাই। ব্রাউজার প্যাক ধরলো না তো। আমি
আমরা এটাকে যদি করি এভাবে দেখি, ওকে, এখানে একটা আইডি ইউজ করতে হবে। আমি আইডি ইউজ না করে কাজ করছিলাম, এই জন্য প্রবলেমটা হচ্ছিল। এখানে দিলাম হচ্ছে চেক, চেক না দিয়ে আমরা এটাকে মামা দিয়ে আউটপুট নিয়ে আসি। এন্টাইটেল এক্স এর ভ্যালুটা চাচ্ছি আমরা। ওকে, এবার কাজ করবে। এখানে আমার কোনো কিছু রাখতে চাচ্ছি না, এটাকে ব্ল্যাঙ্ক রাখবো বলেছি। এটা কি লিভার কাজ করার কথা। ওকে, আচ্ছা, তখন আমরা এইচটিএম এর মধ্যে লোড করাই, এইচটিএম এর মধ্যে লোড না করার কারণে এই প্রবলেমটা তৈরি হচ্ছিল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা স্ক্রিপ্টে যখন কাজ করাচ্ছি, ওকে, এটা একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এটা কি ডাটা বলেন তো? 16টা কি টাইপের ডাটা? এটা কি নাম্বার? এটা কি নাম্বার নাম্বার। আর হচ্ছে ফলবোটের কি টাইপের ডাটা? স্ট্রিং স্ট্রিং ডাটা। ওকে, আমরা যখন এইটাকে মানে এইটাকে এটার আউটপুটটা শো করাবো, এটার আউটপুট কিন্তু স্ক্রিপ্টে শো করবে না, এটার আউটপুট শো করবে কিসে? এইচটিএমএল এ শো করবে, তাই না? আচ্ছা, আমরা যদি এখানে লিখি দিস নাম্বার ইজ, এটাকে যদি লিখি, লেখার পরে আমরা যদি এটাকে শো করাই তাহলে কি আসবে? এখানে কিছু শো করছে? করছে না। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা এখানে শো করবে না। এখন আমরা যদি এভাবে লিখতে যাই তাহলে উপরে একটা আমাকে পি ট্যাগে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন সেটা হচ্ছে আমরা কি করছি, এখানে একটা পি ট্যাগ নিচ্ছি। এখানে পি ট্যাগ নেওয়ার মধ্যে এবং পি ট্যাগে আমরা কিছু লিখছি না, অর্থাৎ পি ট্যাগের মধ্যে আমার কি শো করবে? লেখাটা শো করবে। কোন লেখাটা শো করবে? অর্থাৎ আমরা এখানে একটা কি লিখছি, ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল এক্স, অর্থাৎ এক্স নামক ভ্যারিয়েবলের কি করছি, কাজ করাচ্ছি কি কি, আমার একটা স্ট্রিং, সরি, একটা হচ্ছে নাম্বার এবং একটা স্ট্রিং আমি যোগ করছি। আমরা যদি পড়ি এভাবে যে ক যোগ 2 তার মানে কি হয়? 2 ক হয় না? 2 ক হয়? 2 ক হয় না তো। ক এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কি হয়? 2 প্লাস ক, মানে ক যোগ ক, তাহলে হলো 2 ক হয়, তাই না? এখন এখানে সহজ হিসাব দেখেন, সেটা হচ্ছে যদি কোনো স্ট্রিং ডাটার সাথে নাম্বার যোগ করা হয় তাহলে সেটা স্ট্রিং হিসাবে কাউন্ট হয়। হিসেবে কাউন্ট হবে, স্ট্রিং হিসেবে কাউন্ট হবে, লাইক দ্যাট। এই যে সেটা হচ্ছে এই যে ভলভোর সাথে এটা করছে, when editing a number and a string, নাম্বার কোনটা? এটা, আর স্ট্রিং, জাভাস্ক্রিপ্ট will treat the number as a string, এই নাম্বারটাকে সে কি হিসেবে কাউন্ট করবে? স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। নাম্বারটাকে তখন সে কি হিসেবে কাউন্ট করবে? স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমরা স্ট্রিং এর সাথে যদি নাম্বার যোগ করি তাও একই ব্যাপার। সেটা হচ্ছে, এই জন্য আমরা সহজ অর্থে যেটা বলবো সেটা হচ্ছে যে স্ট্রিং এর সাথে যদি কোনো নাম্বারকে যোগ করা হয় সে নাম্বারটা স্ট্রিং হিসাবে রিড করবে, স্ট্রিং হিসাবে নাম্বারও স্ট্রিং হিসাবে ট্রিট করবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এই প্যাটার্নটা ইউজ করি, এই যে এটা, তাহলে এটাকে কি হিসাবে নিবে? এটাকেও সে স্ট্রিং হিসেবেই নেবে। আমার যতই যোগ করি না কেন, বিয়োগ করি না কেন, যে যোগ বিয়োগ এগুলো হচ্ছে অপারেটর, ঠিক আছে? তো আমরা যখন এইগুলাকে যোগ করব, এইগুলোর সাথে যখন আমি যোগ করতে যাব তখন সবগুলো সেটাকে স্ট্রিং হিসেবে কি করবে? রিড করবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা জিনিস দেখি আমরা আমরা এখানে চলে যাই। ওকে, আমরা একটা কাজ করে আসি, দেখেন এখন ভলভো। আচ্ছা, এটাকে উল্টাপাল্টা করলে একইভাবে কাজ করবে। হ্যাঁ, আমরা একটা কাজ করে আসি, এরকম থাকলো। এবার এক্স কে আমরা এখানে কি করব? আউটপুট যদি নিয়ে আসতে চাই, কি আছে এখানে? ভ্যারিয়েবল এক্স, এক্স এর মধ্যে আমি কিছু রাখিনি, শুধুমাত্র একটা ভ্যারিয়েবল নিয়েছি। দেখি এটা কিভাবে কাজ করে, দেখেন। আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে কি? আনডিফাইন্ড মানে ডিফাইন করা নাই, ডিফাইন্ড করা নাই, তার মানে
এই ভ্যারিয়েবলের মধ্যে কোনো কিছু রাখা নাই, শুধু আমরা একটা ভ্যারিয়েবলের নাম নিয়েছি। ক্লিয়ার? আমরা আনডিফাইন্ড একটা অপশন পড়ছিলাম না, যে আনডিফাইন্ডটা কি? আনডিফাইন্ডটা তো এইটা যে আমার এখানে কোনো কিছু ডিফাইন করা নাই। আচ্ছা, আমরা যদি এখন এখানে একটা এক্স এর একটা ভ্যালু ইউজ করি, আমরা ইকুয়াল এভাবে লিখবো, এটা একটা ভ্যালু কি করলাম, ডিফাইন করলাম। দেন আমরা যদি এটাকে এখন রিলোড দিই, দেখি কি হয়, 6 আসছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে 6টাকে আমরা পি না H1 এ রাখবো। আমরা এটাকে H1 এ ট্রান্সফার করে দিলাম, তো এটা বোল্ড হবে। হ্যাঁ, অর্থাৎ এইটার মধ্যে কিন্তু শো করছে। ক্লিয়ার? এটার মধ্যে শো করছে। ওকে, আমরা যদি এটাকে এখন লোড দিই, দেখেন কি হয়, বড় হয়ে গেছে না? H1 যে ট্যাগটা, সেই ট্যাগটার মতো হয়ে গেছে না H1? জি। আচ্ছা, ওকে। এখন আমরা যদি এখানে স্টাইল ইউজ করি, দেখি তো কি হয়, স্টাইল এভাবে কাজ করে কিনা। স্টাইল অ্যাট্রিবিউট কালার ব্লু। আচ্ছা, দেখি এবার কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। জুম করি তাহলে বুঝতে পারবেন। ব্লু তো কাজ করছে না? জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে লোড করালাম? এভাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার দুইটা সংখ্যাকে y নামক একটা নিলাম, এটা ইয়া দিলাম হচ্ছে কত, 10। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এখন আমরা চাচ্ছি যে z নামক একটা ভ্যারিয়েবল থাকবে, যেটা হচ্ছে কি করবে, x আর y কে যোগ করবে, x প্লাস y এটাকে যোগ করবে, করে আমার একটা আউটপুট দিবে। হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো, z লিখবো না, এখানে z লিখবো, তাই তো? তাহলে কি দিবে আউটপুট, 16। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এই যোগ বিয়োগ গুলো আমরা লিখছি, প্রশ্ন আসতে পারে না? আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই যে এক্স ওয়াই জেড এগুলা কি ভাই কেস সেনসিটিভ? মানে আপার হ্যাঁ কেস হ্যাঁ লোয়ার হ্যাঁ কেস? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলা কেস সেনসিটিভ। কারণটা দিই, দেখেন, এইটাকে যদি আমি ক্যাপিটাল জেড বসাই তাহলে কিভাবে কাজ করে দেখি, কিছু আসছে? আমার এই জেডটা ছোট আর এই জেডটা বড়, কাজ করবে না, তাই না? আচ্ছা, আমরা y লিখি, যদি y এর মানটা যদি আমরা বের করতে চাই, y টাকে বড় করলাম, করার পরে দেখি আমরা y এর মানটা আসি, এটা কি অবশ্যই কেস সেনসিটিভ। হ্যাঁ, y এর মান আসছে না, ওকে ফাইন। আমরা যদি আরেকটা, মানে এটা হচ্ছে লেখার নিয়ম, প্রত্যেকটাতে ভ্যারিয়েবল দিচ্ছি। হ্যাঁ, ভ্যারিয়েবল y, এই y এর মানটা আমরা এখন রাখছি হচ্ছে 45। তাহলে আমার এখানে কি করছি, ইনার HTML y, ঠিক আছে? এখন y দিলে এই 45টা শো করবে আমার। হ্যাঁ, দেখেন, ঠিক আছে? এটা কেস সেনসিটিভ, বুঝে গেছে? আচ্ছা, আমরা কি করছি, আমরা এই জিনিসগুলোকে যোগ বিয়োগ করছি, তাই না? যোগ করলাম। আমরা যদি এটাকে এখন বিয়োগ করি, আমরা কি কি হিসাবে নিব, জেড হিসাবে নিব না, আউটপুটটাকে জেড হিসাবে নিচ্ছি। দেন আমরা এটাকে রিলোড দিচ্ছি, -4। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এই জিনিসগুলোকে কেন নিচ্ছি, এগুলো নেওয়ার কারণটা কি? এগুলো নেওয়ার কারণটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমার একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের যখন লিংক আপ করাতে যাব, তখন আমার এই জিনিসগুলো প্রয়োজন হবে। অর্থাৎ ইউজার যদি আমার এক্স এ 0 বসায়, ওয়াই এ যদি 1 বসায়, তাহলে আমার আউটপুটটা কি আসবে, অর্থাৎ আমার এখানে ফাংশনগুলো দেওয়া থাকবে, অর্থাৎ এখানে সে ইচ্ছামতো ইনপুট দিবে আর আউটপুট অটোমেটিক, কারণ এখানে জেড এ বসানোই আছে। যদি এক্স এর সাথে ওয়াই যোগ করে তাহলে আউটপুট এটা আসবে, যদি এক্স এর সাথে কি বলে ওয়াইটাকে হচ্ছে মাইনাস করে তাহলে আউটপুট এটা আসবে। ক্লিয়ার? এখানে এগুলো লজিক, এই লজিক গুলো আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই ডকুমেন্ট ডট এই জিনিসটা লিখছি কেন, তাই না? এগুলো আমরা নিতে পারি। আচ্ছা, আমরা এখানে যদি গুণ দিই তাহলে কি হবে দেখেন, আমরা একটু গুণ দিয়ে আসি, এটা গুণ দিলাম, আমরা কিসের মান বের করব, জেড এর মান বের করব, তাই না? ওকে, 60। ঠিক আছে, এখন চাচ্ছি যে আমার এইটার অর্থাৎ জেড এর যে ভ্যালু, এখান থেকে আবার মাইনাস কি হবে, 10 হবে। ঠিক আছে, এখান থেকে -10 হবে। তাহলে এটাকে যদি আমি করতে চাই, এটাকে কেমনে করব,
আমি var নিয়ে করতে পারি। var এটা হচ্ছে m নামক একটা ভ্যারিয়েবল নিচ্ছি, নেওয়ার পরে z মাইনাস কি 10, ঠিক আছে। এখন এই z মাইনাস 10 এখান থেকে এটা বিয়োগ করছি, তাহলে দেখেন কি আসে, z মাইনাস 10 আসে নাকি আসলে দেখা যাচ্ছে যে আমার যে 60 আসবে, 60 থেকে 50 আসে, দেখে আসি। হ্যাঁ? আমার কিছু আসছে এখানে, না। কিছু আসছে না। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার যে ভ্যালুটা শো করবে এই যে z, আচ্ছা m হলো আমার হচ্ছে z থেকে এই 10 ভ্যালুটা কি করব, মাইনাস করব, তাই না? আচ্ছা এখন এটাকে যদি আমি এইভাবে করে বসাই, এটা আমরা এটা কিসে আছে, আমার একটা নাম্বারে আছে, তাই না? কারণ আমরা পূর্বে পড়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো নাম্বারকে যখন আমরা বাদ দিতে যাব, তখন হচ্ছে মানে সরি, আমরা যখন স্ট্রিং এর সাথে কোনো নাম্বারকে যোগ করব, সেটা অটোমেটিক্যালি কি হিসেবে কাউন্ট করবে, স্ট্রিং হিসেবে কাউন্ট করবে না, পড়ে আসছি না? এখন জি। এইটাকে স্ট্রিং দ্বারা করছি, দেখেন কি হয়, হ্যাং করবে, হ্যাং করে, ঠিক আছে। এইটাকে আমরা, ভাইয়া হ্যাঁ ভাইয়া, এই যে ইনার স্ট্রিমের এখানে জেড এর জায়গায় যদি এম দিতাম তাহলে তো মনে হয় 50 আসতো। থামেন, হ্যাঁ আচ্ছা, আমরা এখানে জেড দ্বারা আউটপুট নিচ্ছিলাম, তাই না? আচ্ছা সরি, আমরা এখানে এম দেইনি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমার যদি জেড এর সাথে, অর্থাৎ সরি স্ট্রিং এর সাথে আমরা যদি কোনো কিছু আমরা যোগ করি, স্ট্রিং এর সাথে যখন আমরা কোনো কিছু যোগ করি তখন সেটা কিন্তু স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, রাইট? আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আমার এই 10টা আমি কি করছি, এই জেড থেকে আবার কি করব, ওয়াইটাকে যদি বাদ দিই তাহলে কি আউটপুট আসে দেখি, এই জেড থেকে, কারণ এই জেড থেকে ওয়াই এর মানটা বাদ দিব, ঠিক আছে? তাহলে কি আসে, ওয়াই এর মান এখানে 10 করা আছে না, বা আমরা জেড থেকে এক্স বাদ দিব, দেখেন এক্স বাদ দিচ্ছি, হ্যাঁ ওকে। তো আমরা যদি জেড থেকে এক্স বাদ দিই, জেড জেড এর ভ্যালু আছে কত এখানে, আমরা কমেন্ট লিখে যে কমেন্ট লিখছি, ডাবল স্ল্যাশ দিলে সেটা কি হবে, কমেন্ট হবে। তো x ইনটু y ইজ ইকুয়াল টু কত হবে, আমরা লিখি যে দিস নাম্বার ইজ কত, 60 না, 60 আসছিল না, এর সাথে করলে কত 60 আসছিল। হ্যাঁ আচ্ছা এখন আমরা যেটা চাচ্ছি যে m এর যেটা কাজ সেটা হচ্ছে z কত, z ইজ ইকুয়াল টু কত ছিল, 60 ছিল, তাই না? আমি এটা হচ্ছে কমেন্ট লিখছি যেন তোমরা বুঝতে পারে, 60 মাইনাস x এর ভ্যালু কত, x এর ভ্যালু আমরা পূর্বে দিয়ে আসছি কত, 6, তাই না? ওকে, x এর ভ্যালু দিয়ে আসছি 6, এখন দেখি m এর ভ্যালুটা কত আসে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা এখন আমি যদি এইটাকে ভাগ করি, ভাগ করে এইভাবে, ঠিক আছে, এটাকে যদি আমি ভাগ করি তাহলে কি আসবে দেখি, 10, 10 কেমনে আসছে, z মানে কত 60 আর x মানে কত 6, তাই না? এটা ডিভাইডেড এটা, তাহলে আমার আউটপুট কত আসে, 10 আসে না? আমি কমেন্ট করে এগুলো দেখাচ্ছি আর কি, যে এটা এই জিনিসগুলো শো করবে না, কমেন্টে কি হয় আর কি সেই জিনিসটা। ওকে, আমরা হচ্ছে যে এইটা দ্বারা কি করছি, আহ, আমরা বিভিন্ন ধরনের ইনপুট নিচ্ছি, ঠিক আছে। তো এই ইনপুট গুলা কিভাবে নিব, যখন আমরা আসলে কাজ করব, যখন আমরা একটা ফর্মের কাজ করব, ইনপুট নেওয়ার সিস্টেম যখন তৈরি করব, তখন আমরা ইনপুট গুলা নেওয়া বুঝতে পারবো যে আসলে ইনপুট নিলে কিভাবে কাজগুলো করছে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এক্স এর ভ্যালু এখানে অন্য একটা ভ্যালু আমরা রাখতে পারি, ওয়াই অন্য একটা ভ্যালু রাখতে পারি, হ্যাঁ। তো এখন আরেকটা বিষয় প্রশ্ন আসতে পারে যে এই জিনিসগুলো আসলে আমাদের বাস্তব জীবনে কি কাজে দেয়, এই জিনিসগুলো আসলে বাস্তব জীবনে আমাদের কি কাজে দেয়। ধরে নেন সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট আছে 30,000 স্টুডেন্ট, ঠিক আছে। এখন একবার হচ্ছে বলা হলো, মূলত এগুলো তো একটা প্রোগ্রাম, তাই না? প্রোগ্রাম দিয়ে আমরা কি বানাই, একটা সফটওয়্যার বানাই, তাই না? সেটা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার হইতে পারে, ডেস্কটপ সফটওয়্যার হইতে পারে, অ্যান্ড্রয়েড সফটওয়্যার হইতে পারে, তাই তো? আচ্ছা ধরে নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30,000 স্টুডেন্ট আছে, এবং 30,000 স্টুডেন্ট মানে 30,000টা, আমি ধরতে পারি, হ্যাঁ রো, 30,000টা রো। এখন উপর থেকে নির্দেশ আসলো যে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের যে জিপিএ আছে সেই জিপিএ অনুসারে তাদেরকে একটা বৃত্তি দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ সেই জিপিএ এর কত পার্সেন্ট আমি যদি বলি, বা 10 গুণ, সেই জিপিএ 10 গুণ বৃত্তি দেওয়া হবে। ওকে,
এখন আমরা জানি না আসলে, দেখা যাচ্ছে কারো জিপিএ হচ্ছে 3 পয়েন্ট, কারো দেখা যাচ্ছে 3.5। তো এইভাবে করে যদি বৃত্তিতে হয় 10 গুণ করে, তাহলে কি হচ্ছে, ওই যে জিপিএ এর সাথে 10 গুণ করে বারবার 10 গুণ করে ইয়া করতে হচ্ছে, তাই না? কিন্তু আমরা যদি এটাকে সহজ হিসেবে এভাবে নিই যে সিজিপিএ ইন্টু এক্স, তাহলে কি হচ্ছে, সিজিপিএ বসাচ্ছে, এক্স এর ভ্যালু তো আগেই দেওয়া আছে, কত, 6, বা আমরা দেখা যায় এক্স এর ভ্যালু 6 গুণ করে বাড়বে। তার মানে কি, এক্স এর ভ্যালু তো আমার পূর্বেই দেওয়া আছে, তাই না? শুধুমাত্র সিজিপিএ এর ইনপুটটা এখানে বসালে অটোমেটিক্যালি সে আউটপুট পেয়ে যাবে, তাই গুণ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? সিজিপিএ, হ্যাঁ, আমি বোঝাতে পারলাম বিষয়টা কি? আচ্ছা, তার মানে কি, সে সিজিপিএ ইনপুট করলে অটোমেটিক তার সাথে এক্স গুণ হবে। এই এক্স একটা কি ভ্যারিয়েবল না? এই ভ্যারিয়েবলটা কোথায় আছে? ভ্যারিয়েবলটা আগে ইনক্লুড করা আছে। এখন প্রশ্ন হলো, না এখানে এখন 6 গুণ করে দিবে না, এখানে এখন 8 গুণ করে দিবে। তাহলে আমার একটা জায়গায় চেঞ্জ করলে অটোমেটিকলি যতগুলো আসবে, যেমন আমি লিখলাম এখানে মামুন, ঠিক আছে? মামুনের ফাংশনটা কাজ করবে কিভাবে, এভাবে কাজ করবে। আমি জাস্ট বোঝানোর স্বার্থে বোঝাচ্ছি, হ্যাঁ, ওকে, এইটা। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে আসলো সালাম। আচ্ছা, সালামের এই সেম জিনিস, সিজিপি এর সাথে এক্স গুণ হবে। তার মানে কি, আমাকে 10, সরি, ওকে, সিজিপিএ এক্স, তার মানে কি, তাদের যত সিজিপিএ, তাদের জিপিএ, মানে সিজিপিএ কি একটা ইউনিক নাম্বার না? একই রকম হতে পারে, বাট দেখা যাচ্ছে যখন সে হিসাব করবে তখন ওই সিজিপিএ দিয়েই তো সে গুণ করবে। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিজিপিএ টা শুধুমাত্র সে ইনপুট দিচ্ছে, সে কিন্তু আর 10 গুণ করছে না। এতে করে কি সময় বাঁচছে না? বাঁচছে। সফটওয়্যার কাজটা মূলত হচ্ছে এইরকম, বোঝেননি কে? ধরে নেন আপনার 10 জন শ্রমিক আছে, আপনার কোম্পানিতে জব করে। এখন চাইলেন যে বেতনের 10% তাদেরকে একটা বোনাস দিবেন। তো বেতন, সাপোজ মামুনের বেতন হলো 15,000, মামুনের বেতন হলো 15,000, এটার এক্স গুণ, অর্থাৎ দেখা যাচ্ছে যে এত গুণ বা এত পার্সেন্ট ধরে নেন, এক্স পার্সেন্ট। এক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালুটা অলরেডি দিয়ে রাখছি। আচ্ছা, এক্স পার্সেন্ট মানে কি করতে হবে, এক্স গুণ ডিভাইডেড 100, তাই না? তো আমি যদি এই ভ্যালুটা যদি আগেই করে রাখি, যে এক্স এর ভ্যালু যদি আমি দিয়ে রাখছি সাপোজ কত, 10%, আমি যদি এই কাজটা করি তাহলে কেমনে করব, যে এক্স, সরি, var x is equal to 10, ওকে। আচ্ছা, এবার হচ্ছে var, সরি, y is equal to কি করব, এটা হচ্ছে 100, ঠিক আছে, যেহেতু আমরা পার্সেন্টেজটা বের করব। ওকে, এখন এখানে একটা var নিলাম, var হলো z, z কি করবে, সেটা হচ্ছে x ডিভাইডেড কত, x ডিভাইডেড y, তাই না? x ডিভাইডেড y, আউটপুট কি নিবে, z দ্বারা প্রকাশ করবে, তাই তো? আউটপুট z দ্বারা প্রকাশ করবে, দেখি কি হয়। এটা আসছে, তাই না? আচ্ছা, এই এই লেখাটা এমনিতে নিচে লেখা ছিল, সেজন্য এটা শো করছে। তাহলে এটা আসছে কত, এটা না? ওকে, এখন ধরে নেন মামুনের বেতন আছে হলো 15। সাপোজ আমি এখানে আরেকটা, আচ্ছা নিচে একটা ভ্যারিয়েবল, আচ্ছা নিয়ে হলো, সমস্যা নেই। এখানে একটা ভ্যারিয়েবল নিলাম যে মামুনের হলো স্যালারি, ঠিক আছে? মামুনের স্যালারি দিলাম হলো কত, 15,000। মামুনের স্যালারি কত, 15,000। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে টোটাল স্যালারিটা কত আসবে। এখানে var s নামক একটা নিলাম, ঠিক আছে, বা স্যালারি, সরি, স্যালারি, ওকে। আচ্ছা, স্যালারি কিভাবে কাজ করবে, আগে করবে এম,
ঠিক আছে, এম ইনটু কি করবে বলেন তো, জেড করবে, তাই না? জেড করবে না? কারণ জেড এর ভ্যালু তো অলরেডি আমার নেওয়াই আছে না? আমার কথা বুঝতে পারছেন? একটু মাসুল পড়তে যাচ্ছে মনে হয় না? না না ভাই ঠিক আছে। আচ্ছা, আমার জেড এর ভ্যালু তো এখানে দেওয়া আছে, তাহলে এখানে আসলো কত? আমার যখন 10 ডিভাইডেড 100 0.1% আসলো নাকি? হুম আচ্ছা আচ্ছা, 0.1% থাকে আমার এখানে ইয়ে আসছে না। আচ্ছা, এখানে আমার আসছিল হচ্ছে ইকুয়াল 0.1। ওকে, তো আমরা যখন স্যালারিটা বের করতে যাচ্ছি, অর্থাৎ এই বেতনের 15,000-এর এত পার্সেন্ট নেবে, আমরা এখানে এটাকে স্যালারি, অর্থাৎ এটা কি আউটপুট দাঁড়াবে, এটাকে কপি করে এখানে এটা বসাই দিই, ভ্যারিয়েবলটাকে এখানে বসাই দিলাম। তাহলে তার হচ্ছে ইনপুট যদি এটা দেয়, তাহলে আউটপুট কি দাঁড়াবে দেখে আসি। 1500 টাকা। ক্লিয়ার? তার মানে 10% করলে কত আসছে? 15,000 টাকা 10%, তাহলে কত আসে? 1500 টাকা আসে না? আচ্ছা, তাহলে তার বেতন কত হবে? তাহলে তাকে প্রদান করতে হবে কত টাকা? 15,000 প্লাস 15,000। 16,500। হ্যাঁ, কেমনে এটা এখন আউটপুটে বাইরে করব কেমনে? এটা হবে এটা আপনি ভাবেন, আমি পানি খেয়ে আসি। স্যালারি প্লাস এটা ভাবেন। একটা ভেরিয়েবল নিয়ে প্লাস স্যালারি দিয়ে দিই, এম প্লাস স্যালারি। এম প্লাস এম ইন্টু জেড, তাহলে হলো যে 1500 টাকা যেটা এসেছে সেটা, আর তার সাথে টোটাল যে স্যালারিটা আছে এম সেটা চলে আসবে। একটা নতুন আর এটা যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ ওপেন ক্লোজ করে তো করি ম্যাথে করার সময়। পাইথন করছিলেন কখনো? হ্যাঁ, পাইথন করছে, অ্যানাকন্ডা করছে, অজগর করছে সব। অজগর ইংরেজি কি? পাইথন অ্যানাকন্ডা আর পাইথন। আচ্ছা আচ্ছা, দেখছেন টেনশনের ইংরেজি কি সেটা ভুলে গেছি, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এখন মোট স্যালারি কত হবে সেটা এম বাই করেন। প্লাস এম ইন্টু জেড, মানে এম ইন্টু জেড এর আগে এম প্লাস নিতে হবে, তাহলে মোট স্যালারির সাথে যে পার্সেন্টেজ আমরা মানে বোনাস বের করেছি 1500 সেটা শো করবে। হ্যাঁ, কি করব বলেন তো? এর একটা ভেরিয়েবল নেন, যে কোনো একটা নাম দিস, ভ্যারিয়েবল এম নিয়ে কি প্লাস করব? স্যালারি দিলেও হয় টোটাল অথবা স্যালারি, এম ইনটু জেড টোটাল স্যালারি না? হ্যাঁ, টোটাল স্যালারি কেমনে বাই করব এবার? এম প্লাস একটা ভেরিয়েবল নেন, নাম দেন। আচ্ছা, ভ্যারিয়েবল বলেন, নাম বলেন। আচ্ছা, স্যালারির জায়গায় একটা নাম দেন, আর এই স্যালারিটা আচ্ছা, কেটে একটা ভেরিয়েবল দেন। আচ্ছা, আমরা দেন। হচ্ছে টোটাল স্যালারি লিখলাম, ঠিক আছে? টোটাল স্যালারি লিখলাম। হ্যাঁ, কি নিব বলেন তো? এম প্লাস স্যালারি দেন। এম প্লাস এখানে কি আমরা স্যালারি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো? ও স্যালারি দিলেই তো হতো। স্যালারি দিলেই তো হয় ভাই। স্যালারির ভ্যালু তো হ্যাঁ, যাক, স্যালারি দেন। বুদ্ধি তো আপনাদের হয়েছে তাহলে, মজা লাগছে। এম ইনটু জেড এত কষ্ট করার কি? হ্যাঁ, স্যালারি তো ওখানে বের করে রেখেছি, এখানে টোটাল শেষ। ঠিক আছে? জি, আচ্ছা, তাহলে দেখি আসার কত কথা হয়েছে। আসছে। হ্যাঁ মজা লাগছে করতে। জি ভাই। আচ্ছা, এখন বিষয়গুলো হচ্ছে যে আমরা লাইভ প্রজেক্টে এই ধরনের কাজগুলাই করব, যে আমরা ইনপুট নিচ্ছি কি, তাকে আউটপুট দিচ্ছি কি। ঠিক আছে? এটা কেমনে কাজ করে? এভাবে করে কাজ করে। বোঝা গেছে? ভাইয়া আমরা জাভা এখন স্ক্রিপ্টে ইনপুট, একটা ক্যালকুলেটর বানাই ফেলবো চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার উন্নত যাবেই। আমরা একটু বড় হই, বানাবো ক্যালকুলেটর, বানাবো টাইম মেশিন বানাবো। ঠিক আছে? কাউন্টডাউন বানানো যাবে না? কাউন্টডাউন যে হ্যাঁ 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 হ্যাঁ, কাউন্টডাউন করি ভাই জাভা স্ক্রিপ্ট দিয়ে না সবকিছু বানানো যাবে। আস্তে। ঠিক আছে? কারণ জাভা স্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডে কাজ করে, ব্যাক এন্ডে কাজ করে। যেমন ব্যাক এন্ডে আমি যদি বলি, আহ, আপনি যদি হচ্ছে ব্যাক এন্ডে কাজ করতে চান, আপনি নোড জেএস দিয়ে ব্যাক এন্ডে কাজ করতে পারবেন। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে নোড জেএস হচ্ছে একটা রান টাইম জাভা স্ক্রিপ্টের। আপনি ফ্রন্ট এন্ডে হচ্ছে, তো আমরা যে ফ্রন্ট এন্ডে বিভিন্ন স্ক্রিপ্টিং করে কাজ করতে পারছি না, তারপর হচ্ছে আপনি যদি ডাটাবেসে কাজ করতে চান, তাহলে হচ্ছে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে মঙ্গোডিবি। ঠিক আছে? মঙ্গোডিবি জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করে। ঠিক আছে? ভাই এখন তো আমরা ফ্রন্ট এন্ডের কাজ করলাম না, হ্যাঁ, আর ব্যাক যদি এন্ডে কাজ স্ক্রিপ্ট ছাড়া করি তাহলে সেটা ব্যাক এন্ড হবে। হ্যাঁ 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 আমি একটা জিনিসের আরেকটু জিজ্ঞাসা করার ছিল, হ্যাঁ। এই যে var x তারপর হচ্ছে সেমিকোলন, এই লাইনটা কেন নেই? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে জাস্ট আমরা দেখালাম, যদি আমরা কোনো কিছু না নিই, কোনো ভ্যারিয়েবলের কোনো মান না দিই, তাহলে ওটা আনডিফাইন্ড শো করবে।
ও ওটা ও আচ্ছা ওইটা আচ্ছা তখন লিখছি, ওটা ম্যানেজ করতে মনে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হুম। এটা ম্যানেজ করে দিয়েছি ওই জন্য নাই, কিন্তু অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কিছু পাবেন না। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা একটু কি বলে একটু ইয়াতে ফিরে যাই। ডাটা টাইপ ভ্যারিয়েবলস, এই টুকটাক ভ্যারিয়েবলস গুলো আমরা নিয়ে শিখে গেলাম, তাই না? অ্যারে নিয়ে কাজ করব, তার আগে অপারেটর, অপারেটরের কাজগুলো করলাম আমরা না, যোগ বিয়োগ। এগুলো হচ্ছে আপনারা একটু দেখেন এখানে অপারেটর আছে, অপারেটর, এই যে অপারেটর, অপারেটর অনেক ধরনের অপারেটর আছে। আমরা যেটা করলাম এই যোগ বিয়োগের কাজগুলো করছি, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাডিং। গুণ কিভাবে করে, তো আমরা তো একসাথে অনেকগুলোই করলাম, গুণ ভাগ সবগুলোই করছি, করিনি? অ্যারিথমেটিক, যোগ বিয়োগ গুণ ইকুয়াল, হ্যাঁ, মানে ডাবল গুণ করলে কি হয় আর কি, এরকম। ডিভিশন, পার্সেন্টেজ, পার্সেন্টেজ হচ্ছে কি করবে, মডুলাস করবে, অর্থাৎ ওইটাকে ভাগ শেষ কত এটা শো করাবে। ইনক্রিমেন্ট এক এক করে বাড়বে, এক এক করে কমবে, এরকম আর কি। এই জিনিসগুলা যেমন জেএস অ্যারিথমেটিক চ্যাপ্টার, এটা হচ্ছে যে একটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন, এগুলা লাগবে না। অ্যারিথমেটিক চ্যাপ্টারে গিয়ে আপনি হচ্ছে যে প্লাস এখানে করে, এটা হচ্ছে a প্লাস b, অর্থাৎ দুইটা ভ্যালু নিয়ে a এর একটা ভ্যালু b এর একটা ভ্যালু। আচ্ছা, এরপরে দেখেন +50, আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মাল্টিপল গুণ ডিভাইডিং, এই জিনিসটা একটু দেখায়, হ্যাঁ। ইনক্রিমেন্ট করে কিভাবে দেখেন, আমরা যদি এই স্ক্রিপ্টটাকে যদি আমরা কাজ করাই যে x এর ভ্যালু 5 এবং x এক এক করে বাড়বে, দিয়ে এটা ভ্যারিয়েবল দাঁড়াবে হচ্ছে x এর ভ্যারিয়েবল দাঁড়াবে, এটা কিভাবে করে এটা আমি জাস্ট একটু আমি কপি করি। ওকে, এটা হচ্ছে এই যে এই আইডিটা কেন ইউজ করছি আমি দেখাচ্ছি। অর্থাৎ এই আইডি আর এই আইডি সেম হতে হবে, ঠিক আছে। আর ডকুমেন্ট গেট এলিমেন্ট এটা কেন করছি এটা আমরা শিখবো একটু পরে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলা আপনারা করতে পারবেন এগুলা। আচ্ছা, এক্স এর এই যে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এক্স একটা ভ্যারিয়েবল, তাই না? এক্স ভ্যারিয়েবলের মধ্যে কত রাখছি, 5 কে রাখছি। এটা কি করবে, এক্স এর ভ্যালু এক এক করে বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন সেটা হচ্ছে এই যে এখানে কি নিচ্ছে, আর একটা ভ্যারিয়েবল নিচ্ছে, সেই ভ্যারিয়েবলটা কি হচ্ছে জেড, জেড এর ভ্যালু কত, এক্স, তাই না? জেড এর ভ্যালু হচ্ছে এক্স। আচ্ছা, আমরা এই লাইনটাকে উঠাই দিচ্ছি, এই লাইনটাকে উঠাই দিলে কি হচ্ছে দেখেন, এটাকে সেভ করি, দেন এটাকে রিলোড দিই, কি দেখাচ্ছে, 5 5 দেখাচ্ছে না? 5 দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কারণ এক্স এর আমরা মান 5 আর জেড এক্স নিয়েছি এর মান এক 5, জানা। হ্যাঁ। আমরা যদি এটাকে এইভাবে করি সেটা হচ্ছে যে এক্স এর ভ্যালু এক এক করে বাড়বে, কখন বাড়বে, এই যে এক্স এখানে দিচ্ছি, এক্স এর ভ্যালু কত দিচ্ছি 5, এবং এখানে কি দাঁড়াচ্ছে, জেড দ্বারা কি বোঝাচ্ছি, এক্স এর ভ্যালুটা রান করবে। এখন দেখেন একটা বিষয় সেটা হচ্ছে যে আমার এক্স এর ভ্যালু 5 এবং এক্স এক এক করে বাড়ছে, জেড এক্স থেকে শুরু হবে, কি হবে, জেড কি থেকে শুরু হবে, এক্স থেকে শুরু হবে, যখন 5 হয়ে যাবে, এই যে 5, তখন আবার কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু 5 থেকে কাউন্ট করবে, এখানে যখন আসবে, অর্থাৎ আমি একটু যদি এইভাবে বলছি একটু সহজ করে, প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম কত, 5, যে ভ্যালুটা হচ্ছে এক এক করে বাড়বে, কিন্তু এটাকে তোমাকে প্রিন্ট করতে হবে, তাই না, আউটপুটে শো করাইতে হবে। সেক্ষেত্রে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, জেড নামক একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলে এখানে হচ্ছে কি শো করাবে, এক্সটাকে শো করাবে। কারণটা কি, আমার এখানে এক্স আছে, সেই জন্য এটাকে এক্সটাকে শো করাবে। এতদূর বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে যে আমার এক এক করে বাড়ছে কিভাবে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। দেখেন এখানে যখন জেড এর ভ্যালু এক্স মানে কত, 5, তাই না? আচ্ছা, এখন আমি যদি চাচ্ছি যে এই ভ্যালুটা যখন 5 হয়ে যাচ্ছে, তখন 5 এর সাথে এই 5টা তখন কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, তাই না? 5 প্লাস প্লাস মানে এক এক করে বাড়বে। আমি যদি এটাকে এইভাবে দেখাই, এইটাকে 10 দ্বারা বোঝাই,
তাহলে দেখি কি কাজ করে, আনডিফাইন করে কিনা। সরি, এটাকে দুইবার বোঝাচ্ছে, তাই তো? ওকে, আমরা আরেকটা ভ্যালু যোগ করি, সেটা হচ্ছে যে আমরা এক্সটাকে কতক্ষণ পর্যন্ত রান করাবো, লুপ চালাই। আমরা লুপে কাজ করাবো না, একবার করে বাড়ছে, আমরা চাচ্ছি যে এটা দুইবার করে বাড়বে। ওকে, তাহলে আমরা এইভাবে করে কাজ করি। দা প্লাস প্লাস অপারেটর, তো আমরা এটাকে প্লাস প্লাস 10 করি, দেখি 10 করে বাড়ে কিনা। না, এটা কাজ করছে না, সরি। এক্স এর ভ্যালুটাকে আমরা 10 রাখছি, এক এক করে বাড়বে জেড দ্বারা। ওকে, যখন জেড এর ভ্যালু এটা আসছে, আমরা যদি এটাকে, সরি, এটা হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে, মানে এক করে বাড়ছে। অর্থাৎ এখানে আমি যদি এখানে আবার মাইনাস মাইনাস ইউজ করি, তাহলে হচ্ছে এইটার হচ্ছে এক কমে যাবে, এটা হচ্ছে ডিক্রিমেন্ট হচ্ছে। এটা আমরা যখন লুপ চালাবো তখন আমরা কতক্ষণ পর্যন্ত কমবে বা কতক্ষণ পর্যন্ত বাড়বে, এই লুপিংটা আমরা তখন দেখবো। আমাদের লুপিং জাভাস্ক্রিপ্টে এই চ্যাপ্টারে নাই, আমরা হচ্ছে লুপিং জাভাস্ক্রিপ্টের লুপ, সরি আমি লুপ দেখাই। এক্স এর ভ্যালু 5, 5 দুইবার হবে, তাহলে 5 5 25। ম্যাথ না, একটু লুপ এখানে নাই, ফর লুপ, এই ফর লুপটাকে চালাই। ফর লুপ, লুপ হোয়াইল কতক্ষণ পর্যন্ত চলবে, সিনট্যাক্স এই যে এইটা, হোয়াইল লুপে যদি চালাই, এটাকে যদি আমরা হোয়াইল লুপে চালাই, কতক্ষণ পর্যন্ত চলবে আর কি, আমরা এই লুপটা করতে যাচ্ছিলাম। টেক্সট var 1 i is equal to 0, আর হোয়াইল, এটা হোয়াইল লুপে চালাইলে এটা এইভাবে করে কাজ করবে, 0 থেকে 1 পর্যন্ত আসবে, ঠিক আছে। আবার যদি এটাকে উল্টায় দিই, উল্টায় দিলে তখন দেখা যাচ্ছে যে এটা উল্টা দিক থেকে কাউন্ট করবে। যেমন আমরা এখানে যদি এইভাবে করে চালাই, আর এখানে যদি আমরা সাপোজ দিলাম হলো 36, এরপর হ্যাং করলো কেন, কোনো কিছুতে আসে না, সরি। আমরা এখানে হচ্ছে যে এখানে আই আই ভ্যালুটা হলো 0, 0 থেকে শুরু হবে, সরি এটা রিলোড, রেসপন্ডিং, pages unresponsive, ক্লোজ করি। আচ্ছা, এই লুপিং গুলা ওপেন ডিসপ্লে, ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের কাজ আমার এখানে ছিল। ওকে, আচ্ছা আমরা লুপিং গুলা, লুপ গুলা পরে শিখবো। আচ্ছা, এখন একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিই, ভ্যারিয়েবল জেড দ্বারাই দেখাই, জেড ইকুয়াল একটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং গুলো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা লিখতে পারি উই আর হ্যাপি,
এখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখন বিষয়টা হচ্ছে আমার একটা জেড নামক একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের মধ্যে উই আর হ্যাপিটাকে আমি লিখে রাখছি, ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা আমরা কেন লিখেছি? ঠিক আছে, আচ্ছা ডকুমেন্ট অর্থাৎ এটা কি হিসেবে কাজ করবে, একটা ডকুমেন্ট পাবে, কি গেট এলিমেন্ট বাই আইডি, এই জিনিসগুলো এইটা আমাকে প্রত্যেকটাতেই লিখতে হবে। এই এতদূর পর্যন্ত আমরা কোনো কিছুকে প্রিন্ট করাইতে গেলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে জিটা কিন্তু ছোট হাতের, ইটা বড় হাতের, আবার বি বড় হাতের, আই বড় হাতের, এটাকে বলা হয় ক্যামেল নোটেশন। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যামেল নোটেশন। এই জিনিসটাকে মেনটেন করতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ। আর আপনি এখানে ছোট হাতের লিখলেন বা স্পেস দিলেন তাহলে কিন্তু কাজ করবে না। আমরা যখন ক্লাসের নাম লিখছিলাম, এইচটিএমএল যখন শিখি, তখন যখন আমরা ক্লাসের নাম লিখেছিলাম, তখন সেই ক্লাসের নামগুলো আমরা কি করছিলাম, কোন স্পেস দিয়েছিলাম? আমরা সিম্পল একটা ক্লাসের নাম লিখেছিলাম না, মানে একটা ওয়ার্ডে সবটা লিখছিলাম না? আচ্ছা, এখন এইটুকু বুঝতে পারছো তো, তাই না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা এইভাবেই লিখতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। বুঝা গেছে? জি। ওকে, আচ্ছা এখানে এখন এখানে কি লেখা আছে মামা, এই মামাটা কি আইডি নেম, এই যে দেখেন এই আইডি নেম, এখানে যে আইডি নেমটা দিব এখানে সেই আইডি নেমটাই লিখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আইডি ব্ল্যাঙ্ক রাখা যাবে? হ্যাঁ, আইডি ব্ল্যাঙ্ক রেখে তো কাজ করবে না, কারণ আপনার এইটার মধ্যে, এই যে এইটার মধ্যেই তো আমার এই লেখাটা শো করাবো। এই লেখাটা শো করাবো কোথায়? এটার মধ্যে না? হ্যাঁ